ক্যান্টনমেন্টে যে আমি যদি বলি আমি একটা সাধারণ নাগরিক, আমি নিরাপত্তা দেন, আর্মি চিফ আমাকে দিবে? কোনোদিন দিবে না। তার মানে স্পেশাল আওয়ামী দোসরদেরকেই দেওয়া হয়েছিল। সেই 626 জনের দায় কে নিবে? সেটার দায় তো আর্মি চিফকেও নিতে হবে, অন্তর্বর্তী সরকারকেও নিতে হবে। এই 626 জনকে আপনি সেফ এক্সিট দিলেন, তারা দিল্লিতে বসে এখন মজমা করছে, তারা লন্ডনে বসে আওয়ামী পরিবারের বিয়ের উৎসবে নাচ গান করছে, তারা সারা দুনিয়ায় উৎসব করে বেড়াচ্ছে, আর এইখানে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে আপনি কি দিয়ে যে কি ঢাকবেন, শাক দিয়ে মাছ নাকি বন্দর দিয়ে আগ্রাসন, আমি আসলে জানি না। সম্প্রতি আমরা দেখেছি যে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার, মমতাজকে গ্রেপ্তার, তো এগুলো কি ভিন্ন কিছু লুকানোর জন্য নয় কি? যেমন করিডোর অথবা চট্টগ্রাম বন্দর দেওয়া প্রসঙ্গে আপনার মত কি? আচ্ছা দেখুন, আপনি দুটো নাম বলেছেন, একটি হচ্ছে মমতাজ আর একটা হচ্ছে নুসরাত ফারিয়া, আমি যদি ভুল না করে থাকি। দুইটা মানুষের পরিচয় কিন্তু আলাদা। একজন হচ্ছে নায়িকা এবং শেখ হাসিনার চরিত্রে সম্ভবত উনি অভিনয় করেছিলেন। আরেকজন কিন্তু গায়িকা হলেও তার চেয়েও বড় পরিচয়, সেই অবৈধ সরকার আমলে উনি সংসদে ছিলেন। তো অতএব মমতাজের গ্রেফতারটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না, কারণ সে তো পার্ট অফ দ্যাট গভর্নমেন্ট। শেখ হাসিনা সেই গভর্নমেন্টের পার্ট ছিল, স্টেক হোল্ডার ছিল, তার কাছে অনেক তথ্য আছে। তো মমতাজের গ্রেফতারটা একরকম, নুসরাত ফারিয়ার বিষয়টা অন্য রকম। এখন নুসরাত ফারিয়াকে যদি গ্রেফতার করতে হয়, কথার কথা যে ওই সিনেমায় উনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন, তাহলে ওই সিনেমায় শেখ হাসিনার মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি কেন গ্রেফতার হবে না? আমি যদি ভুল না করে থাকি তাহলে ওই সিনেমায় শেখ হাসিনার মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি সম্ভবত বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন ক্ষমতাশালী মানুষের সহধর্মিণী। তো তাকে গ্রেফতার করা হবে না আর নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হবে, তাহলে তো আবারও একটা নতুন বৈষম্য দেখতে পাচ্ছি আমরা। তো এই জায়গাটা ঠিক হচ্ছে বলে আমার মনে হয় না। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, খেয়াল করে দেখবেন শুধু শেখ হাসিনা নয়, শেখ পরিবারের একটা মানুষও গ্রেফতার হয়নি। নট আ সিঙ্গেল পার্সন অফ হাসিনাস ফ্যামিলি। শেখ পরিবারের একটা মানুষকেও গ্রেফতার না করে আমরা যদি নুসরাত ফারিয়া অথবা অন্যান্য নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, খেলোয়াড় বা ছোটোখাটো নেতাকর্মীদের গ্রেফতার দিয়ে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করতে চাই, তাহলে সেটা দুঃখজনক। আপনার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসর যারা ছিল তাদেরকে গ্রেফতার করা, আইনের আওতায় আনা। 626 জনের হিসাব আমাকে কে দিবে? আর্মি চিফ যে স্বীকার করলো ক্যান্টনমেন্টের ভিতরে 626 জনকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তারা নিরাপদে চলে গেছে, সেই 626 জনের মধ্যে তো ওবায়দুল কাদেরও ছিল নিঃসন্দেহে। যদিও আর্মি চিফ 626 জনের নাম প্রচার করে না, কিন্তু উনি স্বীকার করেছেন। তো ক্যান্টনমেন্টে যে আমি যদি বলি আমি একটা সাধারণ নাগরিক, আমি নিরাপত্তা দেন, আর্মি চিফ আমাকে দিবে? কোনোদিন দিবে না। তার মানে স্পেশাল আওয়ামী দোসরদেরকেই দেওয়া হয়েছিল। সেই 626 জনের দায় কে নিবে? সেটার দায় তো আর্মি চিফকেও নিতে হবে, অন্তর্বর্তী সরকারকেও নিতে হবে। এই 626 জনকে আপনি সেফ এক্সিট দিলেন, তারা দিল্লিতে বসে এখন মজমা করছে, তারা লন্ডনে বসে আওয়ামী পরিবারের বিয়ের উৎসবে নাচ গান করছে, তারা সারা দুনিয়ায় উৎসব করে বেড়াচ্ছে, আর এইখানে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে আপনি কি দিয়ে যে কি ঢাকবেন, শাক দিয়ে মাছ নাকি বন্দর দিয়ে আগ্রাসন, আমি আসলে জানি না। আর এইদিকে বাস্তবতা হচ্ছে, আমরা আসলে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদটার প্রতিবাদ সবসময় করেছি। অগাস্ট মাসের 5 তারিখের পর ভারতীয় আগ্রাসন থেকে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু এর মানে এই নয় যে ভারতের পেট থেকে বের হয়ে এখন আমরা আমেরিকার পেটে ঢুকব। বন্দর নিয়ে যেই পরিকল্পনা করা হচ্ছে, আমি আসলে জানি না চট্টগ্রাম বন্দরকে কেন বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে হবে, অথবা কেন এরকম একটি মানবিক করিডোরের মাধ্যমে অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে। মানবিক করিডোরের অতীত ইতিহাস অত্যন্ত দুঃখজনক এবং রক্তক্ষয়ী ইতিহাস। একটাও সাকসেসফুল এক্সাম্পল নাই মানবিক করিডোরের অতীতে। আপনি যদি কঙ্গোতে দেখেন, আপনি যদি বসনিয়া দেখেন, হার্জেগোভিনা দেখেন, কোনো জায়গায় কোনো সফলতার রেকর্ড নাই। সেখানে আমরা মানবিক করিডোর করতে চাচ্ছি, আমরা বন্দরের দায়িত্ব বাইরের কোম্পানিকে দিতে চাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে, আমরা প্রো বাংলাদেশি। আমরা বাংলাদেশি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা ভারতের করদ রাজ্য হতে চাই না,
এবং সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। ভবিষ্যতে আমরা আমেরিকার করদরাজ্য হতে রাজি নই। আমাদের মরহুম নেতা শফিউল আলম প্রধান বলতেন, পিণ্ডির বিরুদ্ধে যুদ্ধ করেছি, দিল্লির গোলামির করার জন্য নয়। বর্তমান পরিস্থিতিতে আমরাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে দিল্লির গোলামি থেকে আমরা মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামি করার জন্য নয়। অর্থাৎ আমরা বাংলাদেশি হতে চাই। আমরা আমাদের প্রভু হিসাবে মহান রাব্বুল আলামিন আল্লাহকে মানি। ভারতকেও নয়, আমেরিকাকেও নয়, চায়নাকেও নয়, রাশিয়াকেও নয়, আমরা বাংলাদেশি হতে চাই। অতএব এইসব নুসরাত ফারিয়ামূলক গ্রেফতার দেখিয়ে বড় বড় বিষয় ঢাকার চেষ্টা করে লাভ হবে না। মূল রাঘব বোয়াল যারা, তাদেরকে গ্রেফতার করুন, জাতিসংঘকে চাপ দিন এবং দেশের বাইরে যারা পালিয়ে গেছে তাদেরকে ফেরত এনে বিচার আওতায় আনার ব্যবস্থা করুন। নির্বাচন আর কতটা যৌক্তিক সময় দেওয়া উচিত? না, নির্বাচন তো আমরা সবাই চাই, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনার মনে থাকার কথা, আমরা যখন এক দফার আন্দোলন করি, যুগপৎ আন্দোলনে বিএনপির নেতৃত্বে, তখন আমরা এক দফার কথা বলেছিলাম। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনেও কিন্তু এক দফার কথা বলা হয়েছে। এখন এক দফা মানে কি? এক দফা মানে কি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন? অবশ্যই নয়। এক দফা মানে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মানি না, তার পতন চাই এবং একই সাথে সাথে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে কে সরকারে যাবে, কে এমপি হবে, কে দেশ পরিচালনা করবে। এটা ছিল এক দফার মূল প্রতিপাদ্য। তো অতএব ভোট তো আমরা সবাই চাই। ভোট চায় না এমন কোনো মানুষ বা দল বাংলাদেশে আছে বলে আমি মনে করি না। কিন্তু বিষয়টা হচ্ছে একটি ভোটের পরিবেশ কি সৃষ্টি হয়েছে নাকি এখনো, নাকি জোড়াতালি দিয়ে আমরা একটা ভোট দিয়ে ক্ষমতার পালা বদল করব। আমার কথা হচ্ছে, আপনি বিগত 3টি জাতীয় নির্বাচন ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যেগুলো হয়েছিল 14, 18, 24, দেখবেন দিল্লি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কে ক্ষমতায় আসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে। এমনকি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণে যেতে হইলেও ওই ভারত এবং দিল্লির এনওসি দরকার হতো, অনুমতি দরকার হতো। অতএব বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের জন্য সর্বপ্রথম আমরা যেটা চাই সেটা হচ্ছে সেই নির্বাচনটা দিল্লির প্রভাবমুক্ত থাকবে। একইভাবে অন্যান্য কোনো শক্তি যদি আসতে চায় তাদেরও প্রভাবমুক্ত থাকতে হবে। অর্থাৎ দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে আমার এলাকায় কে এমপি হবে। জাতীয় নির্বাচনে আমাদের চাওয়া হচ্ছে, আমরা যেটা বারবার বলি যে একটি জাতীয় নির্বাচনের জন্য যে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। একই সাথে সাথে আমরা জাকপা থেকে বারবার বলি বহির্বিশ্বের প্রভাবমুক্ত, দিল্লির প্রভাবমুক্ত নির্বাচন হতে হবে। সেই পরিবেশটা এখনও সৃষ্টি হয় নাই। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে সচিবালয় হোক, এমবেসি হোক, পুলিশ প্রশাসন হোক, বিভিন্ন প্রশাসন থেকে আওয়ামী দোসরদেরকে এখনও সরাতে পারেনি। প্রত্যেকটা জায়গায় আওয়ামী দোসররা বসে রয়েছে, দায়িত্ব নিয়ে বসে রয়েছে। এমনকি অন্তর্বর্তী সরকারের মধ্যেও দিল্লির প্রতিনিধিরা বসে রয়েছে, যারা জাতীয় নির্বাচন যদি আয়োজন করতে চায় তাহলে ওই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং দিল্লির প্রভাবমুক্ত নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি না। এখনও সেই পরিবেশ সৃষ্টি হয় নাই। অতএব আমরা অনুরোধ জানাতে চাই, দ্রুত বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য যেই কার্যক্রমগুলো প্রয়োজন, সংস্কার যেটা প্রয়োজন, গুরুত্বপূর্ণ সংস্কার নির্বাচনের জন্য, সেটা করতে হবে। একই সাথে সাথে সকল প্রশাসনে আওয়ামী এবং দিল্লি মুক্ত করতে হবে। তখনই একটি সঠিক জাতীয় নির্বাচন হবে। নতুবা নির্বাচন হবে লোক দেখানো নির্বাচন হবে, বাইরের বহির্বিশ্ব ঠিক করে দিবে, অন্তর্বর্তী সরকার ঠিক করে দিবে কে জিতে আসবে, কে দেশ পরিচালনা করবে। সেইটা আমরা দেখতে চাই না। তো খুব বেশি সময় দেওয়ার সুযোগ অন্তর্বর্তী সরকারকে নাই। সবার প্রথম অন্তর্বর্তী সরকারকে কার্যক্রমগুলো শুরু করতে হবে। সবাই যেটা বলে সেটা হচ্ছে সংস্কার আগে না নির্বাচন আগে। আমি যেটা বলতে চাই, সংস্কার এবং নির্বাচন কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। সংস্কার করতে করতেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব। এবং একই সাথে সাথে সবাই যেটা ভুলে যাচ্ছে তার নাম হচ্ছে বিচার। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণহত্যাকারীদের বিচার হতে হবে। অতএব সংস্কার, নির্বাচন এবং বিচার, এই 3টি কার্যক্রম একই সাথে পরিচালনা করতে হবে এবং দ্রুত বাংলাদেশকে সেই স্বপ্নিল গণতান্ত্রিক বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে
বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।